আজ যেই গল্পটি শুরু করতে চলেছি গল্পটির নাম অনুভূতিহীন ভূত। আপনার বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে এই গল্পটি আপনার জন্যে নয়। আর আপনাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। বাড়িটি ভাড়া নিলাম। বিরাট বড় বাড়ি। বাড়িটার বাইরের পরিবেশ দেখলেই গা ছমছম করে। বাড়ির সামনের দিকে বড় বাঁশ বাগান, আর তার ঠিক পাশেই আছে বেশ বড়সড় একটা পুকুর। পুকুরটার জল খুবই পরিষ্কার। এখন গরমের সময়, তাই বেছে বেছে দক্ষিণ দিকের রুমটাই থাকার জন্য ঠিক করলাম। আমাকে সব সময় সাহায্য করার জন্য গ্রামে একটা সাহসী ছেলেকে কাছে রাখলাম। 17 বছর বয়সী ছেলেটার নাম খোকন। সুঠাম শরীর, কোনো কাজেই অনীহা নেই। সারা দিন কাজ করলেও ক্লান্তি তার শরীরে ভর করতে পারে না। ও আমার পাশের রুমটাতে থাকে। 5-7 দিন বেশ নির্বিঘ্নেই কাটিয়ে দিলাম। প্রথম অস্বাভাবিক ঘটনার কথা বলছি। সেদিন অফিস থেকে ফিরলাম সন্ধ্যা 7:30টার দিকে। এসে জামা কাপড় ছেড়ে বেসিনে গেলাম চোখে মুখে জল দিতে। জল ছেড়ে আয়নাতে তাকাতেই মনে হলো একটা আলোর রেখা পিছন থেকে সরে গেল। পিছনে তাকিয়ে কিছুই পেলাম না। ভাবলাম দেখার ভুল, কিন্তু কিছুক্ষণ পর একই ঘটনা আবার ঘটল। আলোটা এক দেয়াল থেকে অন্য দেয়ালে যেয়ে মিলিয়ে গেল। যেহেতু এটা ছিল আমার দেখা প্রথম অস্বাভাবিক ঘটনা তাই কেমন জানি একটা শিহরণ অনুভব করলাম। খোকন একটু পরেই বাজার থেকে আসলো। দুজন মিলে রান্নার কাজটা সেরে খাওয়া দাওয়া করতে 10:30টা বেজে গেল। খাওয়া শেষ করেই ও ঘুমাতে গেল। শুয়ে শুয়ে সন্ধ্যার ঘটনার পিছনে কারণ সন্ধান করছি। এমন সময় কারেন্ট চলে গেল। আমার খাটটা উত্তর দক্ষিণ ভাবে সে করাই দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে আছি। কারেন্ট যাওয়া বাইরে থেকে চাঁদের আলো দক্ষিণ দিকের জানালা দিয়ে ভিতরে এসে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি হলো। জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। বাঁশ বাগানের আলো ছায়ার খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আমার একটা অভ্যাস হলো শত গরমের মধ্যেও ঘুমানোর সময় হাঁটু পর্যন্ত কাঁথা টেনে ঘুমানো। ঘুমে এক পর্যায়ে টের পেলাম পায়ের উপর কাঁথা নেই, সরে গেছে। কাঁথাটা হাঁটু পর্যন্ত টেনে আবার চোখ বুজলাম। কিছুক্ষণ পর মনে হলো কাঁথাটা ধীরে ধীরে সরে যাচ্ছে। শরীরের ক্লান্তির জন্য চোখ খুলতে ইচ্ছা হলো না। ভাবলাম মনের ভুল, কিন্তু হঠাৎ করেই মনে হলো কাঁথাটা দ্রুত সরে যাচ্ছে। ধড়ফড় করে উঠে বসতেই জানালায় চোখ গেল। মনে হলো একটা ছায়া দ্রুত সরে গেল। কাঁথার একটা অংশ জানালার মধ্যে ঢুকে আছে। হেঁচকা টানে কাঁথা ভিতরে নিয়ে নিলাম। সাথে সাথে বাঁশ বাগানের ভিতর থেকে খল খল হাসির শব্দ ভেসে এলো। মেরুদণ্ডের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সারা শরীর অবশ হয়ে আসছে। মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। অসাড় শরীর নিয়ে আমি জানালা দিয়ে তাকিয়ে আছি। এ সময় দূরে বাঁশবাগানের মধ্যে একটা স্পষ্ট নারী ছায়ার সরে যাওয়া দেখলাম। হারিয়ে যাওয়ার শেষ মুহূর্তে সে আমার দিকে এক ঝলক তাকালো। তার চাহনিতে যেন ক্রোধ ফুটে উঠেছে। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে আমার করণীয় কি। অনেকক্ষণ যাবৎ চুপচাপ বসার পর একটু নড়েচড়ে বসলাম। ঠিক তখনই দেখলাম পাশের চেয়ারে ঘটে চলা অপার্থিব এক ঘটনা। চেয়ারটা 1 ইঞ্চি উপর দিয়ে ভেসে ভেসে নড়াচড়া করছে। একটা ছন্দে চেয়ারটা ঘুরছে। হঠাৎ করে চেয়ারটা ফুট 2 উপরে উঠে গেল এবং চেয়ারটার পিছনে থাকা অদৃশ্য কেউ চেয়ারটাকে সশব্দে মাটিতে ছুঁড়ে দিল। গলা থেকে একটা ভয়াল আর্তচিৎকার বেরিয়ে এলো। সাথে সাথে পাশের রুম থেকে খোকন ছুটে এলো। আর বলল, কি হয়েছে দাদাবাবু, আপনি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? তারপর আমি কোনো কথা বলতে পারছি না। কোনো রকমে উচ্চারণ করলাম জল। তারপর জল খাওয়ার পরপরই কারেন্ট এসে গেল। তারপর খোকন নিজের রুমে চলে গেল। আমার আর ঘুম আসছিল না। জানালা বন্ধ করে বাতি জ্বালিয়ে সারা রাত মিউজিক শুনলাম। তারপর ভাবলাম এই বিষয়টা জানতে পারলে আত্মীয়দের মধ্যে হাসির রোল পড়ে যাবে। এটা ভেবেই আমি কাউকে কিছু বললাম না, এমনকি খোকনকেও না। বিকালে বাড়িতে ফিরে যতক্ষণ সম্ভব খোকনের সাথে থাকার চেষ্টা করলাম। রাত 11টার দিকে খোকন শুতে গেল। আজ জানালা বন্ধ রাখলাম এবং সারা রাত বাতি জ্বালানো ব্যবস্থা করলাম। সে রাতে বিশেষ কিছু ঘটল না। তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম।
পরের দিন বিকালে অফিস থেকে ফিরে যথারীতি বেসিনে হাতমুখ ধুতে গেলাম। ট্যাপ ছাড়লাম কিন্তু জল পড়ছে না। ভাবলাম জল নেই, খোকনকে মোটরটা ছাড়তে বলবো, তখন দেখি ফুল স্পিডে জল পড়ছে। জলটাতে হাত দিতেই জল পড়া বন্ধ হয়ে গেল। ট্যাপ বন্ধ করে যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি তখন কোথা থেকে এক ঝাপটা জল এসে সমস্ত শরীর ভিজিয়ে দিল। আমি দ্রুত রুমে চলে গেলাম। ভয় গলা শুকিয়ে আসছে। খোকনকে ডেকে একটু কথা বলায় ভয়টা হালকা কমল। রাত 11টার দিকে খোকন ঘুমাতে যাওয়ার পর আমারও হালকা ঘুমের তন্দ্রা আসলো। একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ নুপুর পায়ে হাঁটছে। প্রায় 1 ঘন্টা জেগে শব্দটি আবার শোনার জন্য অপেক্ষা করলাম, কিন্তু কোনো শব্দ শুনলাম না। এবার ঘুমানোর চেষ্টা করব, ঠিক তখন স্পষ্ট শুনলাম আমার মাথা থেকে একটা নুপুরের শব্দ পায়ের পাশ দিয়ে জানালা পর্যন্ত যেয়ে থেমে গেল। সারা রাতে আর কিছুই ঘটেনি, তবে সেই অদ্ভুত স্বপ্নটা আজও দেখলাম। 6-7টা রাত পার হয়ে গেল। রাতগুলোতে মাঝে মাঝে আমি গভীর কান্নার শব্দ শুনেছি, তবে প্রতিরাতেই আমি ওই অদ্ভুত স্বপ্নটা দেখেছি। স্বপ্নটা ছিল এরকম: বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালার চোখ অশ্রুসিক্ত, সে সবাইকে কিছু একটা বলছে। এই স্বপ্নটাই প্রতিদিন দেখেছি, তবে আজ রাতের স্বপ্নটার কথা মনে হলেই গা শিউরে উঠছে, অস্থিরতা বেড়ে যাচ্ছে। আজ দেখলাম বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালা অশ্রুসিক্ত চোখে বলছে, আমি ওকে বাড়ি ভাড়া দিতে চাইনি, আমার কথা শোনেনি, এখানে আসার পর এত কিছু ঘটল কিন্তু আমাকে কিছুই জানায়নি। সবাই দুটি কাফনে মোড়া মৃতদেহটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারো কারো মুখে বেশ কয়েকবার সুইসাইড কথাটা শুনলাম। সবচেয়ে স্পষ্ট যে কথাটা শুনলাম সেটা হলো অমাবস্যা। কেউ কেউ বলছে অমাবস্যা রাতে এই বাড়িতে এমনই হয়। স্বপ্নটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কপালে হাত দিয়ে বুঝলাম জ্বর হয়েছে। থার্মোমিটারে 104 ডিগ্রি শো করল। অসুস্থ শরীর নিয়েই অফিসে গেলাম। কোনো কাজেই মন বসাতে পারলাম না। থেকে থেকে আমার শুধু অমাবস্যা রাতের কথা মনে আসছে। আমার এক ঘনিষ্ঠ আত্মীয়কে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, অমাবস্যা রাত কবে, আমাকে একটু বলতে পারবে? এটা শুনে আমাকে বলতে লাগলো, কেন, ভূত ধরবা নাকি, বলে হাসতে হাসতে চলে গেল। বিকালে বাড়িতে ফিরে দেখি খোকন বাজার করেই ফিরেছে। আমি জামা কাপড় ছেড়ে ওর কাছে গিয়ে বসলাম, আর খোকনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাড়িতে কি ঘটেছিল জানো তুমি? এটা শুনে তারপর খোকন বলল, হ্যাঁ, এখানে একটা বড় ফ্যামিলি থাকত। রাতুল সাহেব, তার স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে। অভাব অনাটন সব সময় লেগেই থাকত। মেয়েটা কলেজে পড়ত, টাকার অভাবে মাইনে দিতে পারত না। সংসারে সারা দিন অশান্তি লেগেই থাকত। তারপর এক অমাবস্যা রাতে সবাই একসাথে সুইসাইড করল। বাবা মা আর মেয়েটা গলায় দড়ি দিল। ছেলে দুটোকে বিষ খাওয়ানো হয়েছিল। পুরো কাহিনীটা এক নিঃশ্বাসে বলে থামল খোকন। তারপর প্রতিক্রিয়া দেখার জন্য খোকন আমার দিকে তাকালো। ভয়ে চাদরটা জোরে আঁকড়ে ধরে আছি। কাঁপা কাঁপা গলায় আমি খোকনকে জিজ্ঞেস করলাম, তোমার ভয় করে না? খোকন বলল, না। তারপর আমি বললাম, তুমি এতদিনে এখানে থাকলে, কিছু দেখেছ? খোকন বলল, হ্যাঁ। আমি বললাম, কি দেখেছ? খোকন বলল, পায়ের ছাপ। প্রায় প্রতিদিন সকালেই অসংখ্য ছোট বাচ্চার পায়ের ছাপ দেখেছি। আমি শুনে বললাম, আর কি দেখেছ? খোকন বলল, কান্নার শব্দ শুনতাম। বাচ্চার কান্নার শব্দ। তারপর আমি বললাম, আচ্ছা খোকন, অমাবস্যা রাতে এই বাড়িতে অনেক কিছু ঘটে তাই না? খোকন বলে, হ্যাঁ। আমি বললাম, আমাদের তো মেরেও ফেলতে পারে তাই না? খোকন শুনে বলে, হ্যাঁ। আমি আর একটা কথা অনেক সাহস করে জিজ্ঞেস করলাম, অমাবস্যা কবে? খোকন এ প্রশ্নে ও কিছুটা চমকে উঠল। বেশ কিছু সময় পর মাথা নেড়ে খোকন বলল, জানি না দাদাবাবু। তারপর আমি নিজের রুমে ফিরে এসে 10:30টার দিকে শুয়ে পড়লাম। বাইরে একটা ডাহুক পাখি ঘন ঘন ডাকছে। 11টার দিকে কারেন্ট চলে গেল। উঠে মোমবাতিটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঘুম ভাব এসেছে। ঠিক তখনই মনে হলো আমার মাথার কাছে কেউ ফিসফিস করে কথা বলছে। আমি একটু নড়েচড়ে উঠলাম। তারপর এক সময় চোখ গেল ফ্যানের দিকে। দেখি সেটার পাখাগুলো জোরে জোরে কাঁপছে। ঠিক এমন সময় পাশের রুম থেকে খোকনকে ভয়াল চিৎকার শুনে আমিও চিৎকার করে ওর রুমে ছুটে গেলাম।
যে আমি দেখি খোকন মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর ওর কানের নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখামাত্রই আমার পা জড়িয়ে ধরে বলল, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান দাদাবাবু। শক্ত কিছু দিয়ে মারার চিহ্ন দেখলাম। ওকে আমার রুমে নিয়ে এসে ক্ষত জায়গাটা গামছা দিয়ে বেঁধে দিলাম। দুজন পাশাপাশি বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। পাশে টেবিলে রাখা মোমবাতিটা টিমটিম করে জ্বলছে। হঠাৎ করে দরজার পাশ দিয়ে নূপুরের স্পষ্ট শব্দ শোনা গেল। মনে হলো নূপুর পায়ে কেউ দৌড়ে গেল। খোকন আমার আরও কাছে সরে এলো। সাথে সাথে পাশের ঘরের আয়নাটা সশব্দ ভেঙে পড়ল। আবার নূপুরের শব্দ শোনা যাচ্ছে। আমার দরজা পর্যন্ত এসে থেমে গেল। এবার মনে হচ্ছে আমাদের দিকেই আসছে। ঝুম 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 নূপুরের আওয়াজ। হঠাৎ করেই মোমবাতিটা নিভে গেল। অন্ধকারের একছত্র অধিপত্য কায়েম হল। অন্ধকারের বুক চিরে আবার নূপুরে শব্দ এদিকেই এগিয়ে আসছে। খোকন আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ খোকন গগন বিদারী চিৎকার দিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে গেল। তারপর আমিও মোবাইলের আলো জ্বেলে খোকনের পিছনে দৌড়াতে যেয়ে কিছু একটাতে বেঁধে পড়েই জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখি মোবাইলের টর্চটা তখনও জ্বলছে। চারিদিকে গাঢ় অন্ধকার। একটা ভেজা ফ্লোরে আমি পড়ে আছি। প্রচণ্ড ফুটবল শরীরটাকে কোন রকমে টেনে তুললাম। টর্চের আলোতে দেখি ফ্লোরটা রক্তে ভিজে গেছে। কপালে প্রচণ্ড ব্যথা। ধীরে ধীরে খোকনের রুমে ঢুকলাম। ঢুকে এক বীভৎস দৃশ্য দেখে চিৎকার দিয়ে বেরিয়ে এলাম। আমি কি মনে করে ওই ঘরে আবার ঢুকলাম জানি না। তারপর দেখতে পাই ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছে দেহটা। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে পড়েছে। জিহ্বাটা ইঞ্চি তিনেক বাইরে বেরিয়ে আছে। মাথাটা ঘুরে নিচে পড়ে গেলাম। একটা সাদা কাগজের উপর মোবাইলটা ছিটকে পড়ল। সেখানে অস্পষ্টভাবে লেখা, আপনি পালান। আজই অমাবস্যা। অনুভূতিহীন চোখে মোবাইল স্ক্রিনে দেখলাম ব্যাটারি লো, শাটডাউন। আবার অন্ধকার নেমে এলো। অন্ধকারের বুক চিরে নূপুরের শব্দটা আবার শোনা যাচ্ছে। সমাপ্ত।